হোটেল ছেড়েছে তুর্য। আর কতদিন হোটেলে থাকা যায়? তাছাড়া এ তো কোনো দর্শনীয় স্থানের হোটেল নয় যে জানালাটা খুললে মন প্রাণ জুড়ে যাবে, স্নিগ্ধ শীতল বাতাস এসে আবেশিত করবে তাকে। এটা শহরের বুকে রাত কাটানোর জন্য হোটেল, যেখানে জানালা খুলে গরম বায়ু, অযাচিত কোলাহল, যানবাহনের প্যাপা ধ্বনির উৎপাত পাওয়া যায়। যদিও উচ্চমানের পরিপাটি একটা সুন্দর হোটেলেই ছিল তুষো, তবুও দিনের পর দিন এখানে থাকতে আর ভালো লাগছে না তার। তাছাড়া এখন যেহেতু রাজশাহীর বুকে বউয়ের দেখা পেয়েছে, তখন এখানে তাকে থাকতে হবে বেশ অনেকটা দিনের জন্য। আর তো উপায় নেই। প্রথম দিকে বউয়ের দেখা পেয়েও তাকে না চিনে যে ভুলগুলো করেছে তার সংশোধন তো করতে হবে এখন। বউকে মানাতে হবে, তাকে নিজের প্রেমে ফেলতে হবে, তার প্রণয় উপলব্ধি করাতে হবে। সব মিলিয়ে অনেকটা সময় প্রয়োজন তুর্যের। তাই তো রাজশাহীতে বাসা ভাড়া নেওয়ার সিদ্ধান্তই নিয়েছে ছেলেটা। ঢাকায় নিজেদের ব্যবসার কাজ বাপ চাচাদের উপর চাপিয়ে দিয়েছে কিছুদিনের জন্য। তারপরও এখানে বসে যতটা তদারকি করা সম্ভব সে করবে। আর মাঝে মাঝে খুব প্রয়োজন হলে স্বল্প সময়ের জন্য ঢাকায় যাবে। রাজশাহীতে ইতিমধ্যে বাসা ভাড়া নিয়ে ফেলেছে তুর্য। পৃথার বাড়ির কাছাকাছি রেখেছে বাসাটা। তবে 2-3টা ঘরের পরে পাছে যদি তার রাজাকার শ্বশুরটা কোনোভাবে দেখে নেয় তাকে, তখন দেখা যাবে দলবল নিয়ে তাকে এই বাসা থেকে উচ্ছেদ করতে চলে এসেছে। তুর্য এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না, শ্বশুর বাড়ির সাথে তো একদমই নয়। তাই একটু দূরে দূরে এই বাসাটা রেখেছে সে। আজ সন্ধ্যার দিকেই তুর্য উঠেছে সে বাসায়। যদিও ব্যাচেলর মানুষ থাকবে, তত কিছু গোছানো নেই। যতটুকু প্রয়োজনীয় ফার্নিচার কিনেছিল তাও ওই ফার্নিচারে দিতে যে ছেলেপুলে এসেছিল তারাই গুছিয়ে দিয়ে গেছে। আর বাদ বাকি গোছানোর জন্য তো আরও আছেই। তুর্য আর ওই গুচ্ছ গাছের দিকে মনোযোগ না দিয়ে বিশাল আকাশের 3টা প্যাকেট নিয়ে বসলো মেঝেতে। আরুষ কপাল কুচকালো। পুরো ফ্ল্যাটের জন্য তেমন আসবাবপত্র কিনলো না তুর্য, অথচ বেশ হম্বিতম্বি করে জনবল দ্বারা এই বড় বড় প্যাকেটগুলো আনলো। কি আছে প্যাকেটগুলোর মধ্যে? আরুষের হৃদয়ে সন্দেহ জাগলো। সন্ধিয়ান কণ্ঠে সে শুধালো, এর ভিতরে কি আছে স্যার? তুর্য আরুষের কথা শুনেও যেন শুনল না। কোনো উত্তর না দিয়ে সে বেশ গুরুত্ব সহকারে খুললো প্রথম প্যাকেটটা। সাথে সাথেই প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে এলো এক নারীর চিত্র। আরুষের তো ভুরু কুঁচকে এলো, এ কার ছবি? তাছাড়া ছবিটি দেখেও তো বেশ পুরনো দিনের কোনো নারীর চরিত্র বলেই মনে হচ্ছে। চিত্রকর্মের আদলও বেশ পুরনো, আজকালকার যুগের ন্যায় রঙিন এবং খুব নিখুঁত নয়। আগের দিনের চিত্রশিল্পীদের জ্যামিতিক্যাল প্যাটার্নের ন্যায় আঁকা চিত্রকর্ম। আরুষ ভেতরে ভেতরে কৌতূহল অনুভব করলো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, এই কার ছবি স্যার? তুর্য 2 হাত দ্বারা চিত্রকর্মটাকে দেয়ালে লাগাতে লাগাতে জবাব দিল, আমার মায়ের বংশের পূর্ব নারী ঘসেটি বেগমের চিত্র এটা। আরুষ অবাক হতে গিয়েও অবাক হলো না। তুর্যের আচার আচরণ কথাবার্তা সবকিছুর সাথেই সে বেশ পরিচিত। এ বান্দার দ্বারা যে সব কিছুই সম্ভব তা সে জানে। সেখানে সামান্য ঘসেটি বেগমের চিত্রকর্ম আর কি। ঘসেটি বেগমের ছবিটা দেওয়ালে টানিয়ে পরের আরেকটা প্যাকেট খুললো তুর্য। এবার প্যাকেটের থেকে একজন পুরুষের চিত্রকর্ম বেরিয়ে এলো। এই পুরুষের চিত্র এই যুগের বলে মনে হচ্ছে না। কোন ক্রমের? আগের ঘসেটি বেগমের চিত্রে এর ন্যায় আঁকা। আরুষ আবারও কৌতূহল বশত জিজ্ঞেস করলো। এটা কার ছবি স্যার? এবার তুর্য ফিরে তাকালো আরুষের পানে, 2 হাতে চিত্রটা আরুষের সামনে ধরলো। অতঃপর বলল, তোর তোর তো একে চেনার কথা আরস। ভালো করে দেখ, চোখ নাক মুখ সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখ, দেখবি ঠিক চিনে যাবি। আরুষ বিশ্বাস করলো তুর্যের কথা। বড় বড় চোখ করে সে তাকালো ছবিটার পানে। নিশ্চয়ই এ ব্যক্তি ইতিহাস খ্যাত কোনো পুরুষ মানুষ হবে যাকে আরুষের চেনার কথা। ইতিহাস খ্যাত ব্যক্তিদের ছাড়া তো আর তেমন কারো চিত্রকর্ম তৈরি করা হতো না তাৎকালীয় সময়ে। আরুষ সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ছবিতে থাকা পুরুষকে। বেশ কিছুক্ষণ নানাভাবে চেষ্টা চালালো লোকটাকে চেনার, কিন্তু ফলাফল শূন্য। আরুষ মাথা চুলকে বলল, কে এটা? আমি চিনতে পারছি না স্যার। সাথে সাথেই নাক মুখ কুঁচকে ফেললো তুর্য। নাক সিটকে বলল, সি আরস, তোকে নিয়ে তো আমার এবার লজ্জা হচ্ছে। তুই কিনা শেষে নিজের পূর্বপুরুষদের চিনতে পারিস না। কেমন ছেলে তুই? আরো অবাক হলো, সাথে সাথে কিছুটা লজ্জাও পেল। এই পুরুষ কিনা তার পূর্বপুরুষ, অথচ সে চিনেই না।
আরুষের মনে মনে খারাপ লাগলো ভীষণ। সে নিজ বংশের পূর্বপুরুষদের চিনে না, অথচ তার পূর্বপুরুষদের তুর্য চিনে। এর থেকে লজ্জার আর কি হতে পারে ভাই? তবু আপাতত আরুষ লজ্জা গিলে গেল। তার এই পূর্বপুরুষকে অবশ্যই চিনতে হবে তাকে, হয়তো পরবর্তীতে আবার কেউ হুট করে এসে ছবি দেখিয়ে তাকে জিজ্ঞেস করলে লজ্জায় পড়তে হবে। আর জিহ্বা দিয়ে নিজের অস্ত্র ভেজালো। জানান আগ্রহ নিয়ে তুর্যকে শোধালো। এর নাম কি স্যার? আবার আমার কোন পূর্বপুরুষ? তুর্য যেন এবার মহা বিরক্ত হলো। আরুষের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে ছবিটা দেয়ালে লাগাতে উদ্যত হলো। কপাল কুঁচকে জবাব দিল। এটা মির্জাফর, তোর কলিজার বন্ধনের পূর্বপুরুষ। আরুষ হতাশ হলো, নিজের ওপর নিজে বেশ বিরক্ত হলো। এ তো জানা কথা ছিল যে তুর্য কোনো গুরুত্বপূর্ণ উত্তর দিবে না, কিন্তু তুর্যের চরিত্র সম্পর্কে জানার পরও এ কথা তার মাথায় কেন এলো না? ধুর, আর কিছু জিজ্ঞেসই করবো না তুর্যকে। পাগল লোকের সব পাগলামি কথাবার্তা। আরুষের ভাবনার মধ্যে ৩য় নাম্বার প্যাকেটটা খুললো তুর্য। তার ভিতর থেকে বেরিয়ে এলো এক পুরুষের ছবি। তবে এই ছবিটা আগের গুলোর মতো পুরনো নয়, যদিও এটা কোনো অংশের চিত্রকর্ম বলে মনে হচ্ছে না। এটা ক্যামেরা বন্দি কোনো ছবি মনে হচ্ছে। আরও জিজ্ঞেস করবে করবে না ভেবেও কৌতূহল হয়ে পড়লো। কোনো কিছু না ভেবে জিজ্ঞেস করে ফেললো। এটা কার ছবি? তুর্য দেয়ালে ছবিটা লাগালো, ছবির পানে দৃষ্টি রেখে বলল। হবে কোনো এক রাজাকারের। আমার রাজাকার শ্বশুরটার ছবি সংগ্রহ করতে পারিনি, তাই আপাতত অন্য একজন রাজাকারের ছবি টানিয়ে দিয়েছি। তবে শ্বশুরের ছবি সংগ্রহ করতে পারলে এই বেটার স্থানে শ্বশুরের ছবিটাই লাগিয়ে দিব, নিশ্চিত থাক। আরুষ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সে জানতো এমন কিছুরই তুর্যর মুখ থেকে বের হবে। তারপরও কেন জিজ্ঞেস করে নিজের কান নষ্ট করলো কে জানে। আরুষ মাঝে মাঝে ভাবে পায় না সৃষ্টিকর্তা এই তুর্য নামক প্রাণীকে কি দ্বারা সৃষ্টি করেছে। এর আগাগোড়া সবটাই অদ্ভুত কথাবার্তা এবং কাজকর্ম দ্বারা ভরপুর। তুর্য ছবিগুলো দেয়ালে টানিয়ে হুট করেই টানটান হয়ে শুয়ে পড়ল ফ্লোরে। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ করে আবার উঠে বসলো। আরুষের পানে তাকিয়ে বেশ ভাবুক ভঙ্গিতে বলল। আমার নতুন ঘর, নতুন সংসার, বউকে এনে তো অন্তত একটা বার দেখানো প্রয়োজন, তাই না আরস? আরুর সাথে সাথেই তাল মেলালো তুর্যের কথায়। তার হ্যাঁতে হ্যাঁ হ্যাঁ মিলিয়েই বলল। জি স্যার, ম্যামকে ছাড়া আপনার এ ঘর একদম অসম্পূর্ণ কিন্তু। আরুষের কথা শুনে চোখ জোড়া চকচক করে উঠল তুর্যের। আনন্দের সহিত সে বলল। তাহলে তোর ম্যামকে নিয়ে আয় তাড়াতাড়ি। আরুষ ফরকালো, আমতা আমতা করে বলল। আমি কিভাবে আনবো? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে বলল। তা আমি কি জানি? তুই যখন বললি আনা প্রয়োজন, তখন নিয়ে আসবি। কিভাবে আনবি তা তুই জানিস। তবে আগামীকাল সকালের মধ্যে আমার বউকে আমি আমার বাসায় চাই, নয়তো তোকে আমি ঠুস করে গুলি করে ঠাস করে উপরে পাঠিয়ে দেব। কথাটা বলেই তুর্য উঠে দাঁড়ালো। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে যে কক্ষের উদ্দেশ্যে প্রস্থান ঘটালো। আরুষ বেচারা আবেগে ফ্লোরে বসে পড়লো ঠাস করে। কি বিপদে পড়লো সে? কে বলেছিল তাকে তুর্যের হ্যাঁতে হ্যাঁ মিলাতে? আজ তুর্যের কথায় যদি সে তাল না মিলাতো, তবে এত বড় একটা বিপদে তো পড়তে হতো না। এখন সে কিভাবে পৃথাকে নিজেদের বাড়িতে আনবে? ভয়ঙ্কর স্বামীর দজ্জাল বউকে কিভাবে বাঘে আনবে? এমনিই তো মেয়ের যা তেজ। সুদীর্ঘ এক রাতের সমাপ্তি ঘটিয়ে সকালের দেখা মিলেছে। সূর্যের ফুটফুটে আলোয় ভরে উঠেছে চারপাশ। আরুষের কাল রাতে ঘুম হয়নি একটুও। গতকাল সারা রাত শুধু এই চিন্তাতেই কেটেছে যে পৃথাকে এই বাসায় কিভাবে আনবে। আর যদি না আনতে পারে, তাহলে তুজো যদি সত্যি সত্যি তাকে ঠুস করে গুলি করে ঠাস করে ওপরে তুলে দেয়, তখন কি হবে? তুর্য নামক এই প্রাণীর না আছে মুখের ওপর কোনো বিশ্বাস, আর না আছে হাতের ওপর কোনো বিশ্বাস। চিন্তায় চিন্তায় আরুষের প্রাণ ওষ্ঠাগত প্রায়। তাই তো সে সকাল সকালই নেমে দাঁড়িয়েছে বাসার সম্মুখে রাস্তার কাছে। এই পথ দিয়েই তো পৃথা কলেজ যাবে। যদিও সে জানে পৃথার কলেজে যেতে এখনো অনেক দেরি, কিন্তু যাবে তো। আরুষ কোনো ঝুঁকি নিতে চাইছে না। সে যে সময়ে গেটে দাঁড়াবে তার আগেই পৃথা যদি চলে যায়, তখন কি হবে? তাই তাড়াহুড়ো করে ঘরে পোশাক অর্থাৎ 3/4 প্যান্ট আর টি-শার্ট জড়িয়ে উস্কো খুস্কো চুলে হাজির হয়েছে গেটের সম্মুখে। বারবার পৃথার বাসার দিকে উকি ঝুঁকি দিচ্ছে, আবার একটু পরপর চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে। আরুষকে এইভাবে পাগলের ন্যায় পায়চারি করতে দেখে তার দিকে এগিয়ে এলো বাড়ির দারোয়ান, অর্ধবয়স্ক দারোয়ান। দুই
চোয়ালের সাহায্যে পান চিবোতে চিবোতে আরুষকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। আপনি কেডা? আরুষ আমতা আমতা করে জবাব দিল। জি নতুন এসেছি। ওহো। এইটুকু বলে আর দারোয়ান বলল না কিছুই, যেভাবে এসেছিল সেইভাবেই প্রস্থান করলো। আরুষ আরো কিছুক্ষণ অতিবাহিত করলো পৃথার অপেক্ষায়। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটেছে। ওই তো আসছে মেয়েটা, সাদা কলেজ ড্রেসে নিজেকে আবৃত করে মাথায় হিজাব পেঁচিয়ে। আরুষ সময় ব্যয় করলো না একটু, ব্যস্ত পায়ে ছুটে গিয়ে দাঁড়ালো পৃথার সম্মুখে। হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। হঠাৎ রাস্তার মাঝে কেউ পথ আটকে বিরক্ত হলো পৃথা। কপাল কুঁচকে সে তাকালো সম্মুখ পানে। আরুষকে দেখে চোখ ছোট ছোট করে বলল, আপনি ওই ব্রিটিশ লোকটা চেলা না? আরুষ ফেবাচাকা খেয়ে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। যেমন স্বামী তার তো তেমন বউ হবেই, এতে মোটেও বিস্ময়কর হবার কিছুই নয়। তাছাড়া পৃথা ভুল কিছু তো আর বলেনি। তুর্য তো সত্যি ব্রিটিশদের অন্তর্ভুক্ত। রন্ধ্রে রন্ধ্রে তার ব্রিটিশগিরি। এত বছর পড়াশোনা এবং ব্যবসার সুবাদেও ইংল্যান্ডে ছিল তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। এখন আর নিজ কাজে ব্যতীত অন্য সব চিন্তা ভাবনায় সময় নেই। ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিল তখন দেখে এসেছিল তুর্য ঘুমাচ্ছে। ছেলেটার ঘুম ভাঙার আগেই পৃথাকে নিয়ে তাকে ফ্ল্যাটে যেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, এই দজ্জাল মেয়েটা কি তার কথায় যেতে রাজি হবে? তুর্যের কথা শুনলেই তো সম্ভবত মুখের ওপর নকচ করে দিবে। আর তবু আশা ত্যাগ করলো না, কিছুটা ইতস্তত করে বলল, আপনি একটু আমাদের বাসায় আসবেন ম্যাম। আরুষের হঠাৎ এহেন কথায় কপালে ভাঁজ পড়ল পৃথার। তারা এখনো অপরিচিত একে অপরের নিকট, শুধুমাত্র এর মাঝের মধ্যে দিয়ে দুর্ঘটনা আর ঝগড়ার সাথেই সাক্ষাৎ। তাছাড়া ওই ব্রিটিশ লোকটাও যে খুব একটা ভালো তা তো নয়। তারপর তাকেও যে সহ্য করতে পারে না। যদি সহ্য করতেই পারতো তবে কি আর সেদিন ওভাবে সকলের সম্মুখে থাপড় দিতে পারতো? সেদিনের কথা স্মরণে আসতেই মেজাজ বিগড়ালো পৃথার। হৃদয়ে জমে থাকা ক্রোধ ডাল পালা মেলে দিল। ছাঁচালো কণ্ঠে মেয়েটা বলল, ওই ব্রিটিশ লোকটার বাসায়? আর আমি কখনো যাব না। আরুষ যেন আগে থেকেই জানতো পৃথা এমন কিছুই বলবে। সে নিজের গলার স্বর একটু নরম করলো, অনুরোধের স্বরে বলল, প্লিজ চলুন না ম্যাম। কেন? আপনার স্যারের আমাকে আরেকটা থাপ্পড় মারা বাকি আছে নাকি? না মানে আরুষকে আর বলতে দিল না পৃথা, তার কথার মাঝেই বলল, পাগলা কুকুরে কামড়িয়েছে আমাকে যে আমি নিজে যেচে ওই ব্রিটিশ লোকটার গুহায় প্রবেশ করব? আমার কলেজ আছে, যাচ্ছি আমি। কথাটা বলেই পৃথা সম্মুখপানে পা বাড়ালো। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। একটাবার যদি পৃথা এখান থেকে চলে যায় তারও নির্ঘাত ওপরে চলে যাবার টিকিটটা নিশ্চিত হয়ে যাবে। আরও সন্তদন্ত হয়ে পিছু নিল পৃথার। আর কোনো উপায় না পেয়ে চট করে বলল, আসলে আমার স্যার খুব অসুস্থ তো, তাই আপনাকে একটু আসতে বলেছিলাম আমাদের বাসায়, এছাড়া আর কিছু নয়। তুর্যের অসুস্থতার খবর শুনে পৃথা থমকে দাঁড়ালো। যতই শত্রুতা হোক, একটা লোক অসুস্থ কথা শুনে নিশ্চয়ই চলে যাওয়ার কোনো বিবেকবান মানুষের কর্ম নয়। পৃথাকে দাঁড়াতে দেখে একটু সাহস পেল আরুষ। জিভা দিয়ে অস্ত্র ভিজিয়ে কিছুটা করুণ কণ্ঠে বলল, আসলে আমরা এই রাজশাহী শহরে নতুন, কাউকে চিনি না তেমন, কোনো আত্মীয় স্বজনও নেই আমাদের এখানেই। যতই ঝগড়া বিবাদ যাই হোক না কেন, আমরা অল্প স্বল্প চিনলেও এখানে আপনাকেই চিনি শুধুমাত্র। তাই আর কি বলছিলাম, আপনি যদি একটু আমার সাথে আসতেন ভালো হতো। স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, মাসে শুধুমাত্র আমি, আর সেই ছিলাম একা পুরুষ মানুষ, কী থেকে কী করব বুঝতে পারছিলাম না তো, তাই। কথাটা বলে একটু থামলো ছেলেটা, মলিন কণ্ঠে বলল, যাক, আপনি যদি না আসতে চান তাহলে তো আর কিছু করার নেই। এমনিও স্যার আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি, দেখি আর কাউকে পাই কিনা। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। পৃথার খারাপ লাগলো আলুষের কথা শুনে। সে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। তার পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে মনে হলো ছেলেটা সত্যিই বলছে। হয়তো তার স্যার অসুস্থ। পোশাক আশাক চোখ মুখের বেশ চিন্তিত দেখে মনে হচ্ছে আরুষকে। তবে কি ওই ব্রিটিশ লোকটা একটু বেশি অসুস্থ? পৃথা আর না করতে পারলো না। যদি হোক লোকটা অসুস্থ, তুর্য হয়তো খারাপ লোক, ব্রিটিশ, কিন্তু সে তো তা নয়। একজন মানুষ অসুস্থ আর সাহায্য করার মতো কেউ নেই শুনেই পা গুটিয়ে কিভাবে বসে থাকবে সে? পৃথা রাজি হলো আরুষের সাথে যেতে। ঝামেলাহীনভাবে বলল, চলুন দেখি কি হয়েছে আপনার স্যারের। আরুষ খুশি হলো ভীষণ। যাক, অবশেষে ভর্তি কাজে লেগেছে। পৃথা রাজি হয়েছে।
এর মানে এই যাত্রায় তার জীবনটা বেঁচে গেল। আরুষ উৎফুল্ল হয়ে পৃথাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। এদিক ওদিক তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে চোখ পড়ল তুর্যের কক্ষে দরজা খোলা। আরুষ ভাবলো স্যারকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। নিশ্চয়ই হঠাৎ করে বউকে দেখে চমকে যাবে সে এবং তার উপর খুশি হবে। তাই আরুষ আর ইতিউতি না করে পৃথাকে নিয়ে সোজা তুর্যের কক্ষে এলো। কিন্তু এ কি, তুর্য কোথায়? বিছানা তো খালি। পৃথা আর আরুষ দুজনে আশেপাশে খুঁজতে শুরু করলো তুর্যকে। ওয়াশরুম থেকে মৃদু পানির শব্দ কর্ণে আঘাত হানলো তাদের। দুজনে নিশ্চিত হলো তুর্য ওয়াশরুম। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধলো এরপর। ওয়াশরুমে বসে বেশ উচ্চ স্বরে গান ধরলো তুর্য। নিজের বেসুরো কণ্ঠে গাইতে শুরু করলো। জীবনে শান্তি নাই রে, মনে শান্তি নাই রে, শান্তির বাপ তার মায়েরে নিয়ে বিলেত পালিছে। আর আমার ঘরে রাখি গেছে গটেশি বেগম, সাথে রাখিছে মীর জাফর। শ্বশুর বাড়িতে রাজাকার, শান্তির বাপ আমারে ধ্বংস করিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, শান্তির বাপ আমারে ধ্বংস করেছে। তুর্যের কণ্ঠে এমন উদ্ভট মিলহীন বেসুরো গান শুনে মাথা ঘুরে উঠল পৃথার। মেয়েটার খুব করে মনে পড়ল তার প্রিয় কার্টুন ডোরিমনের কথা। আজ কেন যেন মনে হচ্ছে ডোরিমনের জিয়ান টিভি ছেড়ে তার ফাটা বংশকণ্ঠ নিয়ে তুর্যের ওপর ভর করেছে। আর সে ঠিক এই ডোরিমন কার্টুনের জিয়ানের গান শোনার পর সবাই যেমন জ্ঞান হারাতো, তেমনই গান হারাবে সবাই। তবে শেষ পর্যন্ত পৃথার জানটা রক্ষা পেল। তুর্য তার বিখ্যাত গান থামালো, সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো মেয়েটার বক্ষভাগ থেকে। বাবা, কি ঘূর্ণিঝড় নামক গায়েলো না শেষ হয়েছে। তবে এত কিছুর মধ্যে মেয়েটা একটা জিনিস বেশ ভালোই বুঝেছে, তুর্য কোনো অসুস্থ না। এই বড় ব্রিটিশের চালা ছোট ব্রিটিশ আরুষ তাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে। যেমন জিয়ানের চাপে পড়ে নবিতা মিথ্যে বলতো, যিশুজা নিয়েও ডোরিমন এবং অন্যদের নিয়ে আসতো তার গান শোনাতে, তেমনই এই চালাও তাই করেছে। পৃথা কটমট করে তাকালো আরুষের পানে। আরুষ ঠক গিল, মিনমিনিয়ে বলল, আমি তো অসুস্থ দেখে গিয়েছিলাম, হঠাৎ সুস্থ হলো কিভাবে বুঝতে পারছি না। দুজনের কথোপকথনের মধ্যে ওয়াশরুম থেকে তুর্য ফাটা কণ্ঠে আবারও গান ভেসে এলো। এবার সে আগের থেকেও জোরে গাইতে শুরু করলো। আমি জুয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। আমি জুয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। গানটা গাইতে গাইতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। আশেপাশে তার কোনো খেয়াল নেই। কোমর অবধি শুভ্র রাঙা একখানা তোয়াল দ্বারা আবৃত করে নিজ কণ্ঠের গানের তালে তালে সে কোমর দুলিয়ে যাচ্ছে। নগ্ন বক্ষে মুক্ত দানার মতো পানিতে বিন্দু বিন্দু পানি নিয়ে বিছানার নিকট গিয়ে দাঁড়ালো সে। শার্ট প্যান্ট সব বিছানার ওপরই রাখা। তুর্য গান গাইতে গাইতে বিছানার ওপর থেকে একখানা শার্ট হাতে নিয়ে পাশ ফিট তাকাতেই চমকে উঠল। তার মুরগির বাচ্চার বউটা তার পানেই তাকিয়ে আছে গোল গোল চোখে। তুর্য ভ্রু কুচকালো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি গো মুরগির বাচ্চা, আগে তো রাতের আধারে স্বপ্নে এসে আমার ইজ্জত লুট করতে, এখন দেখছি দিন দুপুরেও আমার ইজ্জত লুটের উদ্দেশ্যে চলে এসেছো। আরুষ শুনলো তুর্যের কথা, বেচারা বেশ বুঝলো তার স্যার পৃথাকে কল্পনা হিসেবে নিচ্ছে। তাকে এখনই তুর্যের ভুলটা ভাঙাতে হবে, নয়তো পরে তার উপরই আবার চোটপাট চালাবে। রুক্ষ কণ্ঠে বলবে, বেটা মীর জাফরের বংশধর, তুই আগে কেন বললি না ওটা কল্পনা নয় সত্যি? এখন তোর ম্যাম যে আমার সব দেখে নিয়েছে, এর দায়ভার কে নিবে? আরুষ একটু এগিয়ে গেল তুর্যের পানে, গলার স্বর একটু বাড়িয়ে বলল, স্যার ম্যাম আপনার কল্পনাতে আসেনি, সত্যি এসেছি। আরুষের কথায় ধ্যান ভাঙলো তুর্যের, ধর ফুরিয়ে উঠল সে। এর মানে পৃথা তার কল্পনায় নয়, সত্যিই মেয়েটা এখানে এসেছে আর এই অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই চেঁচিয়ে উঠল তুর্য, চট জলদি বলল, আমার মুরগির বাচ্চা এখানে কেন? পরক্ষণে আবার ছেলেটা দুই হাতে নিজের কোমরে জড়ানো তোয়ালাটা আঁকড়া ধরলো, হড়বড় করে বলল, ভাগ্যিস কোমরে তোয়ালাটা ছিল, নয়তো আমার মান ইজ্জত এতক্ষণে লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতো। পৃথা হতবাক হলো, কি সব বলছে এই পুরুষ, মাথাটা কি সব গেছে নাকি? পৃথা অবাক কণ্ঠে বলল, মানিজ্জত গলায় দৌড় দিতে পারে? তুর্য কপাল টান করে তাকালো পৃথার পানে, অতঃপর বলল,
কেন ওদের তোমার নির্লজ্জ মনে হয়?